হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই যারা আমাদের ডাব্লিউবিসিএস অনলাইন এবং অফলাইনের যারা স্টুডেন্ট রয়েছো, যারা আমাদের বিভিন্ন পেইড ব্যাচগুলোতে পড়ছো এবং যে ব্যাচ আমাদের আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেই ব্যাচেরও যে ছাত্রছাত্রীরা রয়েছো, সবাই তোমরা একটা প্রশ্ন আমাকে প্রচুরভাবে মেসেজ করেছো, কল করেছো যে স্যার আপনি প্রত্যেকটা জিএস সাবজেক্টের যদি একটু স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিন, স্পেশালি জিওগ্রাফি সাবজেক্টটাকে কিভাবে পড়বো, যেহেতু প্রিলিমসে একটা অনেক বড় নম্বর রয়েছে এবং মেইনসেও এর গুরুত্ব খুব বেশি। গতানুগতিক যে সমস্ত আমরা ইউটিউবে ভিডিওস দেখতে পারি, সেই ভিডিওসগুলোতে আমরা দেখি যে অনেকেই জিওগ্রাফি পড়ান, কিন্তু জিওগ্রাফির অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় বা কি করে জিওগ্রাফিতে সর্বোচ্চ নম্বর আমরা আনতে পারি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা অনেকেই করে না। এবং আজকে যে সেশনটা আমি করব, এখানে জিওগ্রাফি শুধুমাত্র যে ডাব্লিউবিসিএস পরীক্ষায় একটা ভালো নম্বর আনার জন্য সেটা নয়। এই ভিডিও দেখার পর তোমার জিওগ্রাফির প্রতি একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, যেখানটায় ডাব্লিউবিসিএস এর পাশাপাশি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষাতে জিওগ্রাফির থেকে ভালো নম্বর কি করে আনতে পারবে তার সম্পূর্ণ পরিকাঠামোটা তুমি বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। ভিডিওটাতে আমার সাথে সম্পূর্ণভাবে থেকো। দেখো, ফার্স্ট অফ অল আমরা যখনই জিওগ্রাফি পড়ি, আমি অনেক স্টুডেন্টকে যখন জিওগ্রাফি পড়াই, জিওগ্রাফির যখন আমরা প্রশ্ন করি যে আচ্ছা জিওগ্রাফিতে সিলেবাসটা আমাদেরকে কি কি পড়তে হবে, প্রথম যে রিপ্লাইটা আমি ছাত্রছাত্রীদের থেকে পাই সেটা হচ্ছে যে স্যার ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদেরকে ভালো করে পড়তে হবে। প্রচুর ছেলে মেয়ে এর বাইরের যে আরো জিওগ্রাফির একটা ব্রড পার্ট রয়েছে সেটার হয়তো সেই সম্বন্ধে হয়তো তার অনেকটা অভিজ্ঞতাও নেই। অনেক ছেলে মেয়ে স্যার ইন্ডিয়া লোকেশন, ভারতের ভৌগোলিক যে বিভাজনগুলো আছে সেই বিভাজন, ভারতবর্ষের নদ নদী, এইভাবে আমাকে শুধুমাত্র কয়েকটা পয়েন্ট বলে, তারপরে হয়তো সে ভালোভাবে বলতে পারে না। আসলে আমরা জিওগ্রাফির যে প্রপার সিলেবাসটা সেটাই হয়তো সম্বন্ধে অবগত নই। দেখো, জিওগ্রাফি কিন্তু একটা ছোট সাবজেক্ট নয়। জিওগ্রাফি একটা অনেক ভাস্ট এবং একটা অনেক বড় সাবজেক্ট। কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডুস এবং ডোন্টস। কোনটা পড়বো সেটা যতটা গুরুত্বপূর্ণ, কোনটা পড়বো না সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তার জন্য ফার্স্ট অফ অল জিওগ্রাফি সম্বন্ধে সিলেবাসটা তোমার ক্লিয়ার থাকতে হবে। দেখো, জিওগ্রাফির যদি আমরা জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি জিওগ্রাফির পার্ট, প্রচুর ছেলে মেয়ে যারা হয়তো জিওগ্রাফি নিয়ে হয়তো কিছুটা স্টাডি করেছে তারা হয়তো প্রথমেই ফট করে বলে দেবে যে স্যার একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, আরেকটা হচ্ছে আমাদের হিউম্যান জিওগ্রাফি। বাট আমাদের সরকারি চাকরির পরীক্ষায় কি এই ফিজিক্যাল জিওগ্রাফি আর হিউম্যান জিওগ্রাফি এই পার্টগুলোকে আমরা স্টাডি করব? এই পার্টগুলোর মধ্যেই আমাদেরকে অরিজিনালি যে পার্টগুলো স্টাডি করতে হয়, যেটাকে আমরা বলি যে কোনো সাবজেক্টের সিলেবাসের ইন ডিটেল ডিসকাশন। দেখো, সাবজেক্টের সিলেবাস শুধুমাত্র জানা আর সেই সিলেবাসটাকে ইন ডিটেল ওয়েতে জানা, দুটোর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য রয়েছে। আমি প্রচুর ছেলে মেয়েকে যখন প্রশ্ন করি যে আচ্ছা সাবজেক্টের ইন ডিটেল সিলেবাসটা জানো, ইতিহাসের কথা যদি জিজ্ঞেস করা হয় যে ইতিহাস কি আছে, স্যার এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, তুমি যদি জিজ্ঞেস করো তার ভেতরে কোনটা কোনটা পড়তে হবে, তাহলে অনেক ছেলে মেয়ের হয়তো অবস্থা খারাপ হয়ে যায়। পলিটিতেও একই রকমের অবস্থা হয়, জিওগ্রাফিতে সেম কন্ডিশন। তো আমাদেরকে সরকারি চাকরির পরীক্ষার জন্য যে সিলেবাসটা অ্যাকচুয়ালি পড়তে হয় সেটা হচ্ছে নাম্বার ওয়ান ফিজিক্যাল জিওগ্রাফি। এবারে ফিজিক্যাল জিওগ্রাফি বলতে আমরা কোন পার্টটাকে বোঝানোর চেষ্টা করছি? ফিজিক্যাল জিওগ্রাফি বলতে আমরা ভারতবর্ষের মানে পৃথিবীর গঠন, ফার্স্ট অফ অল তো পৃথিবীর গঠন, ভারতবর্ষের গঠন আমরা পরে পড়ব, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফিতে আসবে। পৃথিবীর গঠন, পৃথিবীর সৌরজগৎ, পৃথিবীর ইন্টেরিয়র, পৃথিবীর আমাদের এক্সটেরিয়র, আমাদের আভ্যন্তরীণ শক্তি, বাহ্যিক শক্তি, পৃথিবীর রক সিস্টেম, এই যে গোটা যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা স্টাডি করব ফিজিক্যাল জিওগ্রাফির পার্টে। তারপরে আসবে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখানটায় ভারতবর্ষের গঠন থেকে শুরু করে ভারতবর্ষের যে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে, রিভার সিস্টেম রয়েছে, এইভাবে যতগুলো পার্ট রয়েছে, ক্লাইমেট, সয়েল, ন্যাচারাল ভেজিটেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, রিসোর্সেস, প্রত্যেকটা পার্টকে আমার স্টাডি করতে হবে। এবং এই পার্টটাকে স্টাডি করার পর এই সেম জিনিসগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে আমার রাজ্য জিওগ্রাফির ক্ষেত্রে, বা আমার যেটাকে আমরা বলতে পারি আঞ্চলিক জিওগ্রাফি, মানে আমার স্টেট জিওগ্রাফির ক্ষেত্রে।
আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি তার পলিটিক্যাল ডাইমেনশন কি রয়েছে বা তার ফিজিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে, রিভার সিস্টেম কি রয়েছে, সয়েল কি রয়েছে, ফরেস্ট্রি কি রয়েছে, মিনারেল রিসোর্সেস কি রয়েছে, আমাদের বিভিন্ন জেলাগুলোর সম্বন্ধে আমাদেরকে অবগত থাকতে হবে, বিভিন্ন জেলার কোথায় কি প্রাকৃতিক বিভাজন বা প্রাকৃতিক বিষয়গুলো রয়েছে, কোন নদী কোন জেলার মধ্যে দিয়ে পার হয়ে গেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখতে পেরেছি। এবং তারপরে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে, যেটা অনেকেই বলে যে এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তুমি একজন ছাত্র হিসাবে তোমাকে অন্ততপক্ষে ইম্পর্টেন্ট কিছু কান্ট্রি, আমি বলছি না যে গোটা পৃথিবীর সমস্ত দেশকে তোমার জানতে হবে, ইম্পর্টেন্ট কিছু কান্ট্রির নলেজ তোমাকে রাখতে হবে, স্পেশালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল কান্ট্রি। আমরা যদি দেখি পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, চায়না, বাংলাদেশ, আজকের ডেটে বাংলাদেশের সাথে আমাদের জিওপলিটিক্যালি কত রকমের সমস্যা চলছে। একজন সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট হিসেবে তোমার কিন্তু সেই বিষয়ে নলেজ থাকা উচিত যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে কোথায় কোথায় বর্ডার শেয়ার করেছি, আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের কোন কোন জায়গা দিয়ে ল্যান্ড বর্ডার রয়েছে, রিভার বর্ডার আমরা ক্রস করছি, এরকম প্রচুর ইনফরমেশন আমাদের কাছে কিন্তু থাকা দরকার একজন সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট হিসাবে। এবং সব থেকে বড় যেটা আমরা বিগত বছরের প্রশ্নগুলোতে আমরা দেখতে পেরেছি, সেটা হচ্ছে স্ট্যাটিক জিওগ্রাফি। এই বিষয়টা নিয়ে কেউ কথাই বলে না। তোমাদেরকে যদি আমি বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদেরকে আমি দেখাই, এর মধ্যে তোমরা অনেক এরকম প্রশ্ন দেখতে পারবে, যেরকম যদি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে কিছু প্রশ্ন এসছে, আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু কিছু প্রশ্ন আমি পরে আলোচনা করব। যেরকম এখানটায় রয়েছে যে ডুলুং নদী বা কেলেঘাই নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে। এবারে দেখো এই কোন নদী কোন জেলার মধ্যে দিয়ে পার হয়েছে, এটা কিন্তু রাজ্য জিওগ্রাফির স্ট্যাটিক ফ্যাক্টের মধ্যে আসছে। মানে আমরা যখন ইন্ডিয়ান রিভার সিস্টেমকে স্টাডি করছি, হিমালয়ান রিভার, পেনিনসুলার রিভার, ইস্ট ফ্লোয়িং রিভার, ওয়েস্ট ফ্লোয়িং রিভার, রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, সেগুলো তো একটা অধ্যায় রয়েছে। এবার এর পরে রিভার, ইম্পর্টেন্ট সিটি, ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট, কোন শহরের মধ্যে দিয়ে কোন নদী পার হয়েছে, এগুলো কিন্তু জিওগ্রাফির একটা স্ট্যাটিক ফ্যাক্ট, যেগুলোকে আমরা কেউই বা কোনো শিক্ষকই কোনো ছাত্রছাত্রীর মাথায় ঢুকিয়ে দিতে পারবে না। সেগুলোকে কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে রিভিশন এবং প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং রিভিশন করে করে সেগুলোর একটা আইডিয়া, একটা কনসেপ্ট মাথায় পুরো বসিয়ে নিতে হবে ম্যাপের মতো করে। একই রকম ভাবে যদি আমরা বিগত 2023-এর যদি আমরা প্রিলিমিনারি পরীক্ষা আমরা যদি দেখি, সেখানটায় প্রশ্ন এসছে যে ভারতবর্ষে ডাল উৎপাদন সব থেকে বেশি কোন রাজ্যে হয়। এই যে ডাল উৎপাদন কোন রাজ্যে সব থেকে বেশি হয় প্রশ্নটা, রাজস্থান অপশনে আছে, মধ্যপ্রদেশ অপশনে আছে, বা আমরা যদি দেখি আমাদের উত্তরপ্রদেশ অপশনে রয়েছে। প্রচুর ছেলে মেয়ে হয়তো রাজস্থান অপশন কারেক্ট করছে, প্রচুর ছেলে মেয়ে হয়তো উত্তরপ্রদেশকে কারেক্ট করে দিয়ে এসছে, সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। এবারে এই যে ফ্যাক্ট, এই যে ডাল উৎপাদন সব থেকে বেশি কোথায় হয়, কফি উৎপাদন সব থেকে বেশি কোথায় হয়, জুট উৎপাদন সব থেকে বেশি কোথায় হয়, এই ধরনের প্রশ্ন আমরা 2023-এর প্রশ্নতেই আমরা দেখতে পেরেছি। তোমরা 2023-এর প্রিলিমিনারি প্রশ্ন যদি তোমরা খুলে দেখো, তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারবে। তাহলে সেগুলোকে আমরা কোন পার্ট বলবো? সেগুলো কিন্তু স্ট্যাটিক জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ পার্ট। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমরা দেখি, যে কনসেপ্ট বেস, আমরা বলি আমরা জিওগ্রাফিকে শুধুমাত্র এমসিকিউ বেস পড়ে গেলে কিন্তু হবে না। যেমন এক্সাম্পল স্বরূপে যদি আমরা দেখতে যাই, এখানে বলেছে লাদাখ মালভূমি মানুষের মৃত্যু বেশি হয় কেন। অপশন 4 রকমের বৃষ্টির কথা দেওয়া আছে, এগুলো কিন্তু জিওগ্রাফির কোর সেগমেন্টের পার্ট। এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এসছে। পরীক্ষায় এসছে যে আমন ধান চাষের সময় কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বিগত বছর মানে 2023-এর প্রিলিমিনারি পরীক্ষায় দেখতে পেরেছি। এবং এরপরে যদি আমি ডিসকাস করি, মানে আমাদের প্রিলিমিনারি পরীক্ষার পর মেন্স, সেখানটাও গিয়ে কিন্তু জিওগ্রাফির যে কনসেপ্ট বা যে থিওরি, তার কিন্তু একটা খুবই গুরুত্ব রয়েছে। মানে এক কথায় বলতে গেলে আমাদেরকে কিন্তু সেই একদমবারে ভৌগোলিক বিভাজন থেকে, মানে আমাদের ভূপ্রাকৃতিক বিভাজনের প্রত্যেকটা পার্টকে ইন ডিটেলসে পড়তে হবে, আমাদের রিভার সিস্টেমের প্রত্যেকটা পার্টকে ইন ডিটেলসে পড়তে হবে, আমাদের যদি আমরা দেখি আমাদের ন্যাশনাল পার্ক, যেমন লাস্ট ইয়ার একটা প্রশ্ন তোমরা হয়তো অনেকেই যারা প্রশ্ন দেখেছো, যে 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 অরণ্যে মানুষের অবাধ প্রবেশ নিষেধ,
সেটাকে কি ধরনের মানে বেসিক্যালি অরণ্য বলা হয়, রিজার্ভ ফরেস্ট, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু একদমবারে জিওগ্রাফির কিন্তু একটা কোর কনসেপ্ট। কারণ আমরা অনেকেই শুধুমাত্র ন্যাশনাল পার্ক কোনটা কোথায় রয়েছে, কোন ন্যাশনাল পার্কে কোন স্পেসিস পাওয়া যায়, এটা একটা স্ট্যাটিক জিওগ্রাফির একটা পার্ট। কিন্তু এই যে ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি কাকে বলছে, আমাদের রামসার কনভেনশন সাইট অ্যাকচুয়ালি কাকে বলছে, ঠিক আছে, আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যাকচুয়ালি কাকে বলছে, টাইগার রিজার্ভ অ্যাকচুয়ালি কাকে বলছে, এগুলো কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট তোমাকে কিন্তু জানতে হবে। না হলে কিন্তু তুমি পরীক্ষায় আনসার করতে পারবে না, বা তোমার আনসার কোনো কারণে কিন্তু তুমি ভুল টিক করে আসবে। তাহলে আমাদেরকে এই যে গোটা যে পার্টটি রয়েছে, তাহলে জিওগ্রাফিতে যদি ভালো নম্বর আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, জিওগ্রাফিতে যদি আমাকে ভালো নম্বর আনতে হয়, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে পুরো যে জিওগ্রাফির থিওরিটিক্যাল পার্ট, পাশাপাশি প্রত্যেকটা থিওরিটিক্যাল পার্টের যে স্ট্যাটিক ফ্যাক্ট রয়েছে সেগুলোকে সাথে করে, প্যারালেলি দুটোকে সাথে করে নিয়ে প্রিপারেশন করে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র কেউ ডে 1 থেকে যদি এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করে, আমি বলছি আবারও বাবা, পরীক্ষাটা কিন্তু তোমার পাস হবে না। কারণ পরীক্ষার কাট অফ তোমরা যদি দেখো, গত বছর কিন্তু প্রায় 101 কাট অফ তোমাদের কিন্তু গেছে। এবারে যে স্যার এই যে জিওগ্রাফি যে আমরা প্রিপারেশন করব, এই প্রিপারেশনটা তাহলে আমরা সঠিক কিভাবে করব? প্রচুর ছেলে মেয়ে কোন কোন বইগুলো ফলো করে? প্রচুর ছেলে মেয়ে হয়তো কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটা হয়তো তোমরা অনেকেই পড়ো, অনেকে হয়তো মাজিদ হোসেনের হয়তো তোমরা হয়তো বই পড়ো। দেখো, বই সব সময়ই ইম্পর্টেন্ট, আমি কখনোই বলবো না যে বই ছাড়া কোনো শিক্ষক নিজেকে তৈরি করতে পেরেছে, কিন্তু বই একটা এমন জিনিস যেখানটায় গোটা বিষয়গুলোকে একদম এলাবোরেটলি কিন্তু দেওয়া থাকে, যেটা সময়সীমা আমাদের হাতে হয়তো থাকে না পরীক্ষাটা পাস করার জন্য। আমরা যদি দেখি 2024-এ আমাদের পরীক্ষার টেন্টেটিভ ডেট হচ্ছে মার্চ মাসে, কতদূর হবে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো, কিন্তু আমরা আপাতত মার্চ মাসকে ধরে আমরা এগোচ্ছি। হাতে রয়েছে আমরা ধরলাম 3টে মাস, এই 3 মাসের মধ্যে যদি জিওগ্রাফি আমাকে পাস করতে হয়, জিওগ্রাফিতে আমাকে ভালো নম্বর আনতে হয়, তাহলে কিন্তু চাই কোর কনসেপচুয়াল ক্লিয়ারিটি, চাই একদমবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা, এবং পাশাপাশি এই যে বললাম স্ট্যাটিক ফ্যাক্টগুলোকে নিয়ে সাথে করে চলা, সেই ধরনের প্রস্তুতি বা সেই ধরনের প্রিপারেশন। কারণ তোমরা যদি দেখো 2021-এর কাট অফ 121-এর কাছাকাছি, 121 পয়েন্ট সামথিং, 2022-এর কাট অফ 130 পয়েন্ট সামথিং, এবং 2023-এর কাট অফ 101 পয়েন্ট সামথিং। মানে কাট অফ যদি দেখি আমরা, কাট অফ কিন্তু খুব একটা কিন্তু যে কম যাচ্ছে তা কিন্তু নয়। হ্যাঁ, 2023-এ কাট অফ কম্পারেটিভলি 2022 এবং 21-এর তুলনায় কম হয়েছিল। তাহলে এই যে কাট অফ একটা হিউজ একটা যে কাট অফ রয়েছে, বা এই যে আমাদের যে এই গোটা ডাব্লিউবিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা রয়েছে, তারপরে মেন্স পরীক্ষাটা রয়েছে, একটা এত বড় একটা নম্বর 25 নম্বর প্রিলিমিনারিতে আমার যদি জিওগ্রাফি থেকে ভালো নম্বর আনতে হয়, তাহলে সঠিক প্রস্তুতি বা প্রিপারেশন কিন্তু 100% নিতে হবে, এবং তার জন্য চাই সঠিক গাইডেন্স। এবং এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে বললাম, যে জিওগ্রাফির ফিজিক্যাল পার্ট, ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট, তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফির গোটা পার্ট, তোমরা আমাকে কমেন্ট করবে যে তোমরা এই ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফির ডিটেলস সিলেবাস তোমরা চাও কি না। তোমরা যদি চাও তোমরা কমেন্ট করবে, যদি 50 জনের বেশি কমেন্ট আসে, আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে ইন ডিটেল সিলেবাস এই ভিডিওর কমেন্ট সেকশনে সবার পরে আমি প্রোভাইড করব। যে সিলেবাস ধরে তোমরা পড়াশোনা যদি করো, 100% তোমাদের উপকার হবে, এবং 100% তোমাদের প্রিলি বা মেইনসে তোমরা ভালো নম্বর আনতে পারবে। এবারে স্যার এর ব্যতিক্রম কি রয়েছে? এর ব্যতিক্রম যে আমরা এই কম সময়ের মধ্যে সঠিকভাবে কিভাবে প্রস্তুতি নিতে পারি। আমি আবারও বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ নিজের সেলফ স্টাডি। যদি তোমরা সঠিকভাবে নিজে প্রস্তুতি না নাও, পৃথিবীর কোনো টিচার, কোনো শিক্ষক, কোনো ইনস্টিটিউট তোমাকে পরীক্ষায় পাশ করাতে পারবে না। কিন্তু এই সঠিক প্রস্তুতির পাশাপাশি দরকার একটি রাইট গাইডেন্সের, যে রাইট গাইডেন্সে তোমরা কিন্তু এডুহাব বাংলার আমাদের যে নতুন একটি আমরা ব্যাচ আগামী মঙ্গলবার থেকে আমরা শুরু করতে চলেছি, এবং অফলাইন ব্যাচ আমরা আগামী 4 জানুয়ারি থেকে শুরু করতে চলেছি। তোমরা কিন্তু এই দুটো ব্যাচের অফলাইন, যারা বেলঘরিয়াতে রয়েছো বা বেলঘরিয়াতে আসতে পারবে তারা অফলাইন ব্যাচে, যারা মনে করছো যে না আমার এই কম সময়ের মধ্যে আমি ট্রাভেল করে যাব না, আমি বাড়িতে বসেই প্রস্তুতিটা নেব, সপ্তাহে 4 দিন ক্লাস, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সপ্তাহে 2.5 থেকে 3 ঘন্টা করে ডেইলি ক্লাস, শনিবার করে ডাউট ক্লিয়ারিং সেশন বা প্র্যাকটিস সেশন,
রবিবার করে মানে আগামী 4 জানুয়ারি থেকে আমাদের মক টেস্ট, এবং সেটা র্যাঙ্কিং বেসিসে। সেই মক টেস্ট, সেই যে যেমনভাবে তোমাদেরকে আমি একদম প্রত্যেকটা পয়েন্ট বললাম যে জিওগ্রাফি, এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে বা ম্যাথস বা ইংলিশ বা রিজনিং বা সায়েন্স, সমস্ত সাবজেক্টকে কভার করার হবে শুধুমাত্র 1999 টাকায়। শুধুমাত্র 1999 টাকায় তোমরা আমাদের এডুহাব অ্যাপ, এডুহাব বাংলার যে অফিসিয়াল অ্যাপ, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাডমিশন করতে পারো, বা তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের অ্যাডমিশন টিমের সাথে যোগাযোগ করতে পারো 9957176761 নাম্বারে। আবারও বলছি নাম্বারটা 9957176761 নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা অবশ্যই এই অল্প সময়ের মধ্যে সঠিক প্রস্তুতির জন্য আমাদের এই কোর্সে এনরোল করতে পারো। 1999 টাকায় নোটস, পিডিএফস, ক্লাস নোটস, রেকর্ডেড ক্লাসেস, রেকর্ডেড ভিডিওস, লাইভ ক্লাস ডেইলি বেসিসে, এবং মক টেস্ট পুরো 4 তারিখ থেকে একদম মার্চ মাসের পর্যন্ত আমাদের প্রত্যেক রবিবারে মক টেস্ট হবে। তো তোমরা কিন্তু এই কোর্সে অ্যাডমিশন করে নিতে পারো। তো কেউ মিস করো না। আমি সবাইকে একটা কথাই বলবো যে এই ব্যাচের বিষয়টা তোমাদেরকে বলে দিলাম এর জন্য, কারণ তোমরা সবাই জানো সময় কম আছে, এই অল্প সময়ের মধ্যে সঠিক প্রস্তুতি নিতে হবে। বিগত বছরগুলোতে বিভিন্ন রকমের প্রশ্ন আমরা দেখতে পেরেছি, আঞ্চলিক ভূগোল থেকে শুরু করে আমরা যদি দেখি আমাদের ভারতের ভূগোলের থেকে শুরু করে আমাদের স্ট্যাটিক জিওগ্রাফি বা স্ট্যাটিক ভূগোলের থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো এই ধরনের প্রশ্ন যদি আনসার করতে হয়, শুধুমাত্র এমসিকিউ বা ওয়ান লাইনার পড়ে তোমরা কেউ পাস করতে পারবে না। তার জন্য চাই কনসেপ্ট, এবং সেই কনসেপ্টটাকেও কিন্তু এত কম সময়ের মধ্যে মুখস্থ বা বাইহার্ট করা সম্ভব না। তার জন্য চাই পুরো কনসেপ্টের ক্লিয়ারিটি, পুরো মাথায় যাতে কনসেপ্টগুলো বসে যায়, এবং তার জন্যই তোমাদের সাথে রয়েছে তোমাদের গৌতম স্যার। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে কতটা উপকৃত হলে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, এবং তোমাদের এরপর জিএস এর বাকি সাবজেক্টের তোমাদের স্ট্র্যাটেজি দরকার কি না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই কেমন লাগলো সেশন তোমরা ফিডব্যাক শেয়ার করো। আশা করি যে এই যে আমাদের যে জিওগ্রাফির যে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা বিবরণ তোমাদের সামনে তুলে ধরলাম, এই ক্লাস দেখে তোমরা জিওগ্রাফির প্রতি তোমাদের যে কনফিডেন্স এবং জিওগ্রাফিটা সঠিক কিভাবে পড়তে হবে সেই বিষয় তোমাদের কিন্তু যে যে কনফিউশন সেটা ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরেও যদি তোমরা আরও কোনো বিষয়ে বিশদভাবে জানতে চাও, ডিটেলসভাবে জানতে চাও, সম্পূর্ণভাবে জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করো। যত বেশি সবার প্রশ্ন তত উত্তর বেরিয়ে আসবে, এবং যত উত্তর বেরোবে তত কিন্তু আমাদের যে কনফিউশন সেই কনফিউশন ক্লিয়ার হবে, এবং আমরা ততটাই এগিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে, অল দ্য বেস্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। সবাই প্রস্তুতি নাও, এবং এডুহাব বাংলা সবসময় এভাবেই তোমাদের পাশে রয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।